বন্ধুরা, আমার নাম ইসরাত জাহান নুরি, বাংলাদেশের একজন মেয়ে। আজ আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার বোনের ছেলে, মানে ভাগিনা তৌসিফকে নিয়ে। আমার স্বামী দেলোয়ার হোসেন কর্মসূত্রে বিদেশে থাকতেন, তাই ঢাকার এই বিশাল ফ্ল্যাটে আমি অনেকটাই একা থাকতাম। আমার বড় বোনের ছেলে তৌসিফ গ্রামের সেরা ছাত্র ছিল। ওর স্বপ্ন ছিল শহরের বড় কলেজে পড়াশুনো করে নিজের ভাগ্য পরিবর্তন করার। বোনের অনুরোধে আর তৌসিফের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওকে আমার কাছে নিয়ে আসি। আমার স্বামী দেলোয়ারও এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছিল। সে সবসময় বলতো, বাড়িটা এখন আর খালি থাকবে না, আর ছেলেটা একটা ছত্রছায়ায় মানুষ হতে পারবে। শুরুতে সবকিছু স্বপ্নের মতো ছিল। তৌসিফ শুধু আমার ভাগ্নে ছিল না, সে আমার ছেলের অভাবটাও পূরণ করে দিয়েছিল। আমি ঘুম থেকে ওঠার আগেই ও আমার জন্য চা বানিয়ে রাখত। বাজার করা থেকে শুরু করে বাসার ছোটখাটো সব কাজে আমাকে সাহায্য করত। ওর প্রাণবন্ত হাসি আর সারাদিনের খুনসুটিতে আমার একাকিত্ব কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমি ওকে নিজের ছেলের মতনই ভালোবাসতাম, আর ও আমাকে মায়ের সম্মান দিত। আমাদের মধ্যে সম্পর্কটা ছিল মাসি ভাগ্নের চেয়েও বেশি, ঠিক যেন মা ছেলের। ওর পড়াশোনার সব খরচ থেকে শুরু করে ওর যাবতীয় প্রয়োজন আমি আনন্দের সাথে মেটাতাম। আমার স্বামীও যখন ফোন করত, তৌসিফের খোঁজ খবর নিতে ভুলত না। একদিন আমি হঠাৎ করেই বেশ অসুস্থ হয়ে পড়ি। সামান্য জ্বর আর দুর্বলতা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে অবস্থা এমন দাঁড়ায় যে আমি বিছানা থেকে ওঠার শক্তিটুকুও পাচ্ছিলাম না। সেই সময়ে তৌসিফ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল তা হয়তো নিজের ছেলেও করত না। সে তার কলেজের ক্লাস বাদ দিয়ে দিনরাত আমার সেবা করতে লাগলো। সময় মতো ডাক্তার দেখানো, নিয়ম করে ওষুধ খাওয়ানো, আমার জন্য স্বাস্থ্যকর খাবার তৈরি করা, সব কিছু সে একাই সামলাচ্ছিল। ওর এই নিঃস্বার্থ সেবা দেখে আমার মনটা শ্রদ্ধায় ভরে যেত। আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া জানাতাম এমন একটা দেবদূতের মতো ভাগ্নে পাঠানোর জন্য। ওর সেবা যত্নে আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি। তবে আমি লক্ষ্য করলাম তৌসিফের আচরণে কেমন যেন একটা পরিবর্তন এসেছে। যে ছেলেটা আগে সারা দিন আমার সাথে গল্প করে বাড়ি মাতিয়ে রাখত, সে এখন কেমন যেন চুপচাপ হয়ে গেছে। বেশিরভাগ সময় নিজের ঘরের দরজা বন্ধ করে থাকত। ফোন এলে বারান্দায় গিয়ে নিচু গলায় কথা বলতো, যা আগে কখনো করত না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার অসুস্থতা নিয়ে চিন্তিত, অথবা কলেজের পড়াশোনা নিয়ে চাপে আছে, তাই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিইনি। আমি ভাবতাম ছেলেটা বড় হচ্ছে, ওর নিজস্ব একটা জগৎ তৈরি হচ্ছে, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু দিন দিন ওর রহস্যময় আচরণ বাড়তেই লাগলো। প্রায় দেখতাম ও গভীর রাত পর্যন্ত জেগে থাকত, ল্যাপটপের দিকে তাকিয়ে কি যেন পড়ত। জিজ্ঞেস করলে বলতো, মাসি, কলেজের অ্যাসাইনমেন্ট করছি। ওর কথা আমি বিশ্বাস করতাম, কারণ পড়াশোনার ব্যাপারে ও বরাবরই খুব সিরিয়াস ছিল। কিন্তু আমার মনের মধ্যে কোথায় যেন একটা খচখচানি শুরু হয়েছিল। আমি অনুভব করছিলাম তৌসিফ আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। ওর চোখের দিকে তাকালে আগে সেই সরলতা আমি খুঁজে পেতাম না, কেমন যেন একটা চাপা উদ্বেগ বা ভয় দেখতে পেতাম। একদিন সন্ধ্যায় আমাদের পাশের ফ্ল্যাটের ফরিদা ভাবি আমার সাথে দেখা করতে এলেন। কথায় কথায় তিনি বললেন, নুরি, তোমার ভাগ্নেকে সেদিন দেখলাম এলাকার মোড়ে কিছু ছেলের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, যাদের চালচলন খুব একটা ভালো নয়। তুমি একটু খোঁজ নিও, ছেলেটা ভালো, সঙ্গদোষে না আবার খারাপ হয়ে যায়। ফরিদা ভাবির কথাগুলো আমার মনের ভেতরটা কাঁপিয়ে দিল। আমি তাকে আশ্বস্ত করলাম যে আমি বিষয়টা দেখব, কিন্তু আমার মনের ভেতর সন্দেহের এক কালো মেঘ জমতে শুরু করল। যে তৌসিফকে আমি দেবদূতের মতো ভেবেছিলাম, তার চরিত্র নিয়ে প্রথমবারের মতো আমার মনে প্রশ্ন জাগল। সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না। ফরিদা ভাবির কথাগুলো বারবার আমার কানে বাজছিল। আমি বিছানা ছেড়ে উঠে তৌসিফের ঘরের দিকে গেলাম। দরজার নিচ দিয়ে তখনও হালকা আলো আসছিল। আমি দরজায় কান পাততেই ভেতর থেকে চাপা গলার আওয়াজ শুনতে পেলাম। তৌসিফ ফোনে কাউকে বলছিল, টাকাটা আমার খুব দরকার, যেভাবে হোক কালকের মধ্যে জোগাড় করতেই হবে। তুমি চিন্তা করো না, আমি মাসিকে কিছুই বুঝতে দেব না। এই কথা শোনার পর আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার বুঝতে বাকি রইল না যে তৌসিফ কোনো বড় সমস্যায় পড়েছে এবং সেটা আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে।
আমার অসুস্থতার পর থেকে বাসার যাবতীয় অর্থনৈতিক লেনদেন, যেমন বাজার করা, বিল পরিশোধ করা, এমনকি আমার ব্যাংক থেকে টাকা তোলার কাজগুলো তৌসিফকে দিয়েই করাতাম, কারণ আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম। কিন্তু সেদিন রাতে ওর কথা শোনার পর আমার সেই বিশ্বাসে প্রথমবারের মতো চিড় ধরল। আমার মনে হতে লাগলো, আমার সরলতার সুযোগ নিয়ে তৌসিফ কি আমাকে ঠকাচ্ছে? আমার অসুস্থতার সময় ও কি আমার হিসাব থেকে কোনো টাকা সরিয়েছে? এই চিন্তাগুলো আমার মাথাটাকে ভারাক্রান্ত করে তুলল। পরদিন সকালে আমি ইচ্ছাকৃতভাবে তৌসিফকে কিছু খরচের হিসাব দেখাতে বললাম। আমার উদ্দেশ্য ছিল ওর প্রতিক্রিয়া দেখা। আমার কথা শুনে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুটা তোতলাতে তোতলাতে বলল, মাসি, সব হিসাব তো আমার ডায়েরিতে লেখা আছে, আমি তোমাকে পরে দেখাচ্ছি। ওর এই আচরণ আমার সন্দেহকে আরও ঘনীভূত করল। আমার মনে হলো ব্যাপারটার মধ্যে কোনো রহস্য আছে। যে ছেলেটা আগে নিজে থেকেই আমাকে সব হিসেব বুঝিয়ে দিত, সে আজ হিসাব দেখাতে এত ইতস্তত করছে কেন? আমার মনটা অজানা আশঙ্কায় ভরে উঠল। তৌসিফের আচরণে পরিবর্তনটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। সে আমাকে এড়িয়ে চলতে শুরু করেছে। বাসায় থাকলেও বেশিরভাগ সময় নিজের ঘরেই কাটায়। আমাদের মধ্যে সেই আগের মতো প্রাণখোলা আলাপচারিতা এখন আর হয় না। আমি কিছু জিজ্ঞেস করলে সে সংক্ষিপ্ত উত্তর দিয়ে প্রসঙ্গ পাল্টে ফেলে। ওর এই দূরত্ব আমার হৃদয়কে ভেঙে দিচ্ছিল। যে ছেলেটাকে আমি নিজের সন্তানের মতো আগলে রেখেছিলাম, সে আজ আমার থেকেই কত দূরে সরে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি হয়তো ওকে চিনতেই ভুল করেছি। ওর ভেতরের এই অচেনা রূপটা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। একদিন দুপুরে আমি ওর ঘর গোছাতে গিয়ে খাটের নিচে একটা দামি ব্র্যান্ডের নতুন স্মার্ট ওয়াচের বাক্স দেখতে পাই। আমি বাক্সটা হাতে নিয়ে হতবাক হয়ে যাই। এই ঘরে কেনার মতো আর্থিক অবস্থা তৌসিফের নেই, এটা আমি নিশ্চিতভাবে জানতাম। ওর বাবা মা যা হাত খরচ পাঠাত, তা দিয়ে কলেজের খরচ চালানোই কঠিন। তাহলে এত দামি ঘড়ি ও কোথায় পেল? আমার মনটা ডাক ডেকে উঠল। তাহলে কি ও সত্যি কোনো ভুল পথে পা বাড়িয়েছে? আমার দেওয়া টাকা থেকে কি ও এসব অপ্রয়োজনীয় বিলাসিতা করছে? আমি স্থির থাকতে পারলাম না। ঘড়ির বাক্সটা হাতে নিয়ে সোজা ওর কলেজের দিকে রওনা হলাম। আমি চেয়েছিলাম সরাসরি ওর বন্ধুদের সাথে কথা বলে আসল সত্যটা জানতে। কলেজে পৌঁছে আমি ওর সবচেয়ে কাছের বন্ধু সাহিলের সাথে দেখা করলাম। আমি ওকে ঘড়ির বাক্সটা দেখে জিজ্ঞেস করলাম, তৌসিফ কি সম্প্রতি কোনো দামি ঘড়ি কিনেছে? সাহিল বাক্সটা দেখে অবাক হয়ে গেল। সে বলল, আন্টি, এটা তো অনেক দামি ঘড়ি। তৌসিফ এটা কোথায় পাবে? ওর তো এখন খুব টাকার অভাব চলছে। ও তো ওর অসুস্থ এক বন্ধুর চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে। সাহিলের কথা শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়ি। একদিকে তৌসিফের বিলাসী জীবনযাত্রার প্রমাণ, অন্যদিকে তার বন্ধুর মুখে তার টাকার অভাবের কথা। কোনটা সত্যি? সাহিল কি আমাকে সত্যি বলছে, নাকি বন্ধুর দোষ ঢাকার জন্য মিথ্যা বলছে? আমার মাথা কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করব। তবে আমার মন কেন যেন বলছিল সাহিল সত্য বলছে না। হয়তো ওরা দুজন মিলেই আমার সাথে কোনো খেলা খেলছে। বাড়ি ফেরার পথে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আমার মনে হচ্ছিল আমি তৌসিফকে মানুষ করতে ব্যর্থ হয়েছি। আমার স্নেহের ছায়ায় থেকেও ও ভুল পথে পা বাড়িয়েছে। বাসায় ফিরে দেখি তৌসিফ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই সে ছুটে এসে বলল, মাসি, কোথায় গিয়েছিলে? তোমার ফোনও বন্ধ ছিল। আমি খুব চিন্তা করছিলাম। ওর চোখে মুখে একটা উদ্বেগের ছাপ, কিন্তু আমার মন তখন সন্দেহের বিষে জর্জরিত। আমি ওর কোনো কথাই বিশ্বাস করতে পারছিলাম না। আমি ওর দিকে ঠান্ডা চোখে তাকিয়ে ঘড়ির বাক্সটা ওর সামনে ছুঁড়ে মারি। বলি, এটা কি? এত টাকা তুই কোথায় পেলি? আমার এমন রুদ্রমূর্তি দেখে তৌসিফ ভয় পেয়ে যায়। ওর মুখটা ভয়ে সাদা হয়ে যায়। সে কাপা কাপা গলায় বলার চেষ্টা করে, মাসি, তুমি যা ভাবছ তা নয়। আমি তোমাকে সব খুলে বলবো, কিন্তু এখন না। প্লিজ আমাকে একটু সময় দাও। ওর এই রহস্যময় কথা আমার রাগকে আরও বাড়িয়ে দেয়। আমার মনে হয় ও মিথ্যে বলে সময় নষ্ট করার চেষ্টা করছে। সেদিন আমাদের মধ্যে বিশাল ঝড় বয়ে যায়। আমি ওকে অনেক কঠোর কথা শোনাই। আমি বলি, তোর উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। তুই আমার আস্থার মর্যাদা রাখতে পারিসনি। আমার কথায় ওর চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। ও কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। সেই রাতে আমাদের বাড়িতে যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল। আমি আমার ঘরে কাঁদছিলাম ওর অধঃপতনের কথা ভেবে, আর ও হয়তো আমার ঘরে কাঁদছিল আমার অবিশ্বাসের কারণে।
পরের কয়েকটা দিন একটা থমথমে পরিবেশের মধ্যে দিয়ে কাটল। আমরা একই ছাদের নিচে থেকেও দুজন দুজনের কাছে অচেনা দ্বীপের মতো হয়ে গেলাম। আমাদের মধ্যে কথা বলা প্রায় বন্ধ। প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে একটি শব্দও বিনিময় করতাম না। এই পরিস্থিতিটা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ওকে যেমন হারাতে চাইছিলাম না, তেমনি ওর এমন পরিবর্তন মেনেও নিতে পারছিলাম না। একটা মানসিক দ্বন্দ্বে আমি জর্জরিত হচ্ছিলাম। আমাদের সম্পর্কের এই অবনতির মধ্যেই একদিন অপ্রত্যাশিতভাবে আমার স্বামী দেলোয়ার দেশে ফিরে আসে। আমাকে সারপ্রাইজ দেবে বলে ও আগে থেকে কিছুই জানায়নি। গভীর রাতে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে দরজা খুলে ওকে দেখে আমি যেমন অবাক হয়েছিলাম, তেমনি খুশিও হয়েছিলাম। মনে হচ্ছিল এই কঠিন সময় দেলোয়ারের উপস্থিতি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমি ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। দেলোয়ার ভেবেছিল হয়তো এতদিন পর ওকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। দেলোয়ার ঘরার ঢোকার পর থেকেই পরিবেশের থমথমে ভাবটা লক্ষ্য করে। সে বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়েছে। তৌসিফ, যে কিনা আগে দেলোয়ারের সাথে ফোনে ঘন্টার পর ঘন্টা গল্প করত, সে এখন দেলোয়ারকে দেখেও কেমন যেন এড়িয়ে যাচ্ছে। দেলোয়ার আমাদের দুজনের সাথেই আলগাভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই মুখ খুলি না। আমি ভাবছিলাম কিভাবে ওকে সবটা বলবো, আর তৌসিফ হয়তো ভয়ে কিছু বলতে পারছিল না। দেলোয়ার ছিল অত্যন্ত বিচক্ষণ এবং ধৈর্যশীল একজন মানুষ। সে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। সে আমার কাছ থেকে সবটা শোনার জন্য চাপাচাপি না করে সময় নেয়। সে লক্ষ্য করে আমি আগের মতো প্রাণবন্তা নেই, সারাক্ষণ কেমন যেন বিষণ্ণ থাকি। অন্যদিকে তৌসিফও সারাদিন মন মরা হয়ে থাকে, পড়াশোনাতেও মন দিতে পারছে না। বাড়ির এই অস্বাভাবিক নীরবতা দেলোয়ারকে চিন্তিত করে তোলে। সে বুঝতে পারে আমাদের মধ্যে কোনো বড়সড় ভুল বোঝাবুঝি হয়েছে। একদিন রাতে খাওয়ার পর দেলোয়ার আমাকে বারান্দায় ডেকে নিয়ে যায়। সে আমার কাঁধে হাত রেখে খুব শান্তভাবে বলে, নুরি, কি হয়েছে আমাকে খুলে বলো। আমি জানি কিছু একটা সমস্যা হয়েছে যা তুমি লুকাচ্ছ। আমাকে বললে হয়তো আমরা একসাথে কোনো সমাধান খুঁজে বের করতে পারবো। ওর কথায় আর ওর ভরসার দৃষ্টিতে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু ওকে খুলে বলি। তৌসিফের পরিবর্তন, ফরিদা ভাবির কথা, দামি ঘড়ি, ওর বন্ধুর মিথ্যাচার, সবকিছু শোনার পর দেলোয়ার অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, নুরি, তুমি তৌসিফকে নিজের ছেলের মতো ভালোবাসো, আমি জানি। কিন্তু তুমি কি ওকে একবারও বিশ্বাস করার চেষ্টা করেছ? ওর দিকটা শোনার চেষ্টা করেছ? হতে পারে আমরা যা দেখছি বা শুনছি তার আড়ালে অন্য কোনো গল্প আছে। দেলোয়ারের কথাগুলো আমার চিন্তার জগতে একটা ধাক্কা দেয়। আমি বুঝতে পারি আমি রাগের মাথায় শুধু একদিক ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অপর দিকের গল্পটা শোনার চেষ্টাই করিনি। দেলোয়ার আমাকে বোঝায় যে সম্পর্কে বিশ্বাসটাই আসল, সন্দেহের ওপর ভিত্তি করে কোনো সম্পর্ক টিকতে পারে না। সে বলে, আমি কাল তৌসিফের সাথে কথা বলবো, আমি ওর বন্ধু সাহিলের সাথেও দেখা করব। আসল সত্যিটা না জেনে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাই না, আর তোমাকেও অনুরোধ করব কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে একটু ধৈর্য ধরো। দেলোয়ারের কথায় আমি কিছুটা ভরসা পাই। আমার মনে হয় হয়তো আমিই ভুল করছি, হয়তো তৌসিফ নির্দোষ। পরদিন সকালে দেলোয়ার তৌসিফকে নিয়ে বাইরে হাঁটতে যায়। আমি জানি সে ওর সাথে কথা বলতে গেছে। আমার মনের ভেতরটা ধুকপুক করতে থাকে। আমি বারান্দায় দাঁড়িয়ে ওদের ফেরার অপেক্ষায় প্রহর গুনতে থাকি। আমার মনে হচ্ছিল এই আলোচনার পরেই নির্ধারিত হবে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ। হয় তৌসিফ চিরদিনের জন্য আমার মন থেকে নেমে যাবে, অথবা আমার সব ভুল ভেঙে গিয়ে আমি আমার আগের সেই সহজ সরল ভালোবাসার ভাগ্নিকে ফিরে পাব। প্রায় 1 ঘন্টা পর ওরা ফিরে এলো। আমি খেয়াল করলাম তৌসিফের চোখবুটু ফোলা, হয়তো সে কেঁদেছে, কিন্তু তার চেহারায় আগের সেই ভয় বা উদ্বেগের ছাপ নেই, বরং কেমন যেন একটা শান্ত, সমাহিত ভাব। দেলোয়ারের মুখেও হালকা হাসির রেখা। ওরা ঘরে ঢোকার পর দেলোয়ার আমার দিকে তাকিয়ে শুধু বলল, বিকেলে তৈরি থেকো, আমরা এক জায়গায় যাব। আশা করি সেখানে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওরই রহস্যময় কথায় আমার কৌতূহল আর উদ্বেগ দুটোই বেড়ে গেল। বিকেলে দেলোয়ার আমাকে নিয়ে একটা হাসপাতালের দিকে রওনা হয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, আমরা হাসপাতালে কেন যাচ্ছি? কেউ অসুস্থ নাকি?
দেলোয়ার মৃদু হেসে বলে, গেলেই দেখতে পাবে, সব প্রশ্নের উত্তর সেখানেই আছে। আমার মনের ভেতরটা অজানা আশঙ্কায় কাঁপছিল। আমরা হাসপাতালের একটি কেবিনের সামনে এসে দাঁড়াই। দরজার বাইরে নেমপ্লেটে লেখা রাহাত চৌধুরী। নামটা আমার অচেনা। দেলোয়ার দরজায় নক করতেই ভেতর থেকে একজন ভদ্রমহিলা দরজা খুলে দেন। ভেতরে ঢুকে আমি যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হাসপাতালের বিছানায় শুয়ে আছে একটি কিশোর ছেলে। তার শরীরে নানা রকম নল লাগানো। ছেলেটির পাশে তৌসিফ বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাদের দেখে তৌসিফ উঠে দাঁড়ায়। ছেলেটির মা, অর্থাৎ যে ভদ্রমহিলা দরজা খুলেছিলেন, তিনি আমাদের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলেন, আপনারা এসেছেন? তৌসিফ তো আমাদের জন্য ফেরেশতা হয়ে এসেছে। ও না থাকলে আমি আমার ছেলেকে বাঁচাতেই পারতাম না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি। দেলোয়ার আমার হাত ধরে আমাকে বিছানার কাছে নিয়ে যায়। ভদ্রমহিলা বলতে থাকেন, আমার ছেলে রাহাত তৌসিফের গ্রামের বন্ধু। ওর হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে, জরুরি অপারেশন দরকার। ওর বাবা নেই, আমি সামান্য সেলাইয়ের কাজ করেই সংসার চালাই। এত টাকা আমি কোথায় পাব? তৌসিফ শহরে আসার পর থেকেই রাহাতের চিকিৎসার জন্য টাকা জোগাড় করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ও নিজের পড়াশোনার খরচ বাঁচিয়ে এমনকি কয়েকটা টিউশনি করে টাকা জমাচ্ছিল। এলাকার বড় ভাইদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যোগাযোগ করছিল সাহায্যের জন্যে। আপনারা হয়তো ওকে ভুল বুঝেছেন, কিন্তু এই ছেলেটা সোনার টুকরো। নিজের বন্ধুর জন্যে ও যা করছে আজকালকার দিনে কেউ করে না। ভদ্রমহিলার প্রতিটি কথা আমার বুকের ভেতর শেলের মতো বিচ্ছিল। আমি অপরাধ বোধে কুঁকড়ে যাচ্ছিলাম। তৌসিফ এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। এবার সে আমার কাছে এসে কাঁপা কাঁপা গলায় বলল, মাসি, আমি তোমাকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু রাহাত বারণ করেছিল। ও চায়নি ওর অসুস্থতার কথা জেনে তুমি বা মামা দুশ্চিন্তা করো। ও বলেছিল ও নিজে সুস্থ হয়ে তোমার সাথে দেখা করে ধন্যবাদ জানাবে। তাই আমি বাধ্য হয়ে সবটা লুকিয়ে লিখেছিলাম। ওর কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তাহলে ওই দামি ঘড়িটা? আমার মনের প্রশ্নটা যেন দেলোয়ার বুঝতে পারে। সে পকেট থেকে একটা কাগজ বের করে আমার হাতে দেয়। ওটা একটা পুরস্কারের সনদপত্র। তৌসিফ পড়াশোনার পাশাপাশি একটা অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং সেখানে প্রথম পুরস্কার হিসেবে ওই স্মার্ট ওয়াচটি জিতেছিল। দেলোয়ার বলে, তৌসিফ এই ঘড়িটা বিক্রি করে সেই টাকাটাও রাহাতের অপারেশনের জন্য দিতে চেয়েছিল, কিন্তু আমি ওকে বারণ করেছি। ওর যোগ্যতার পুরস্কার ওর কাছেই থাকা উচিত। আমার আর কিছু বুঝতে বাকি থাকে না। ফরিদা ভাবি যাদের সম্পর্কে ভুল ধারণা করেছিলেন, তারা আসলে এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের ছেলে, যারা রাহাতের জন্য ফান্ড সংগ্রহ করছিল। তৌসিফের রাতের বেলা ফোনে কথা বলা, টাকা জোগাড়ের চেষ্টা, ওর সব গোপনীয়তার কারণ আমার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আমি বুঝতে পারি কত বড় ভুল আমি করতে চলেছিলাম। সন্দেহের বশে আমি আমার নিজের ছেলের মতো ভাগ্নিকে কতখানি কষ্ট দিয়েছি। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। তৌসিফের সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। ওর হাত ধরে কান্নায় ভেঙে পড়ে বলি, আমাকে মাফ করে দিস বাবা, আমি তোকে ভুল বুঝেছি, আমি তোর মাসি হওয়ার যোগ্য নই। তৌসিফ আমাকে টেনে তোলে। সে আমাকে জড়িয়ে ধরে বলে, এসব কি বলছো মাসি? তুমি আমার মায়ের মতো, তোমার রাগ করার অধিকার আছে। হয়তো আমারই উচিত ছিল তোমাকে সবকিছু খুলে বলা। আমাদের দুজনের কান্নায় সেদিন হাসপাতালের সেই ছোট কেবিনটার বাতাস ভারী হয়ে উঠেছিল। দেলোয়ার আর রাহাতের মা অশ্রুসজল চোখে আমাদের এই পুনর্মিলন দেখছিলেন। হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িতে পিনপতন নীরবতা। আমি জানালার বাইরে তাকিয়েছিলাম, কিন্তু আমার চোখে ভাসছিল রাহাতের অসুস্থ মুখ আর তৌসিফের অশ্রুসজল চোখ। আমার ভেতরটা অনুশোচনার আগুনে পুড়ে যাচ্ছিল। আমি কিভাবে পারলাম এত মহৎ একটা ছেলেকে এতটা ভুল বুঝতে? শুধু কিছু পারিপার্শ্বিক প্রমাণের উপর ভিত্তি করে আমি ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলাম। দেলোয়ার আমার মনের অবস্থা বুঝতে পেরে আমার হাতে আলতো করে চাপ দেয়, যেন বলতে চায়, যা হয়েছে ভুলে যাও। বাসায় ফিরে আমি প্রথমে ফরিদা ভাবির ফ্ল্যাটে গেলাম। তিনি আমাকে দেখে খুব আন্তরিকতার সাথে ভেতরে ডাকলেন। কোনো ভনিতা না করে সরাসরি তাকে বললাম, ভাবি, আপনি সেদিন তৌসিফকে যাদের সাথে দেখেছিলেন তারা এলাকার খারাপ ছেলে নয়,
তারা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং একটি মহৎ কাজে সাহায্য করছিল। আমি তাকে রাহাকের অসুস্থতা এবং তৌসিফের চেষ্টার কথা সংক্ষেপে খুলে বললাম। সবটা শুনে ফরিদা ভাবি লজ্জিত হলেন। তিনি বললেন, আসলে আমি দূর থেকে দেখে ভুল ধারণা করেছিলাম। আমাকে ক্ষমা করে দিও বোন। আমার জন্যই তোমাদের মধ্যে এত বড় ভুল বোঝাবুঝি হলো। ফরিদা ভাবির কাছ থেকে ফিরে এসে আমি তৌসিফের ঘরে যাই। ও তখন বই নিয়ে বসেছিল, কিন্তু মনোযোগ ছিল না। আমাকে দেখে উঠে দাঁড়াতে গেলে আমি ওকে ইশারায় বসতে বলি। আমি ওর পাশে বসে ওর মাথায় হাত রেখে বলি, তোর বন্ধুর অপারেশনের জন্য আর কত টাকা লাগবে? আমার প্রশ্নে ও অবাক হয়ে আমার দিকে তাকায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে বলি, ওর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব এখন থেকে আমাদের। তোর মামা সব ব্যবস্থা করবে। তোকে আর একা একা চিন্তা করতে হবে না। আমার কথা শুনে তৌসিফের চোখ দুটো আবারও জলে ভরে ওঠে। ও আমার হাত ধরে বলে, মাসি, তোমার মনটা কত বড়। আমি তোমাকে এত কষ্ট দিলাম আর তুমি। আমি ওর মুখে হাত দিয়ে থামিয়ে দিই, বলি, তুই আমাকে কষ্ট দিসনি। কষ্ট আমি নিজেই তৈরি করেছি, আমার সন্দেহের কারণে। আসল পরীক্ষা তো তুই দিয়েছিস। তুই প্রমাণ করেছিস যে তুই শুধু একজন ভালো ছাত্রই নস, একজন অসাধারণ মানুষও। সেই রাতটা ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। বাড়ির থমথমে পরিবেশটা কেটে গিয়ে আবার আগের মতো ভালোবাসার আর আস্থার উষ্ণতা ফিরে আসে। আমরা তিনজন একসাথে রাতের খাবার খাই। অনেক দিন পর তৌসিফ প্রাণ খুলে হাসে, গল্প করে। ওর হাসি দেখে আমার মনটা শান্তিতে ভরে যায়। দেলোয়ার আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তার বিচক্ষণতার ধৈর্য না থাকলে হয়তো এই সুন্দর মুহূর্তটা আর ফিরে আসতো না। পরদিন দেলোয়ার রাহাতের চিকিৎসার সমস্ত কাগজপত্র নিয়ে বড় একজন হার্ট সার্জনের সাথে দেখা করে। ডাক্তার জানান, অপারেশন ঝুঁকিপূর্ণ হলেও সফল হওয়ার সম্ভাবনা প্রবল। অপারেশনের জন্য যে টাকার প্রয়োজন, দেলোয়ার তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থা করে দেয়। সে তৌসিফকে বলে, তুমি শুধু তোমার বন্ধুর পাশে থাকো আর নিজের পড়াশোনায় মন দাও, বাকিটা আমি দেখছি। দেলোয়ারের এই মহানুভবতা দেখে তৌসিফের চোখে তার মামার জন্য শ্রদ্ধা বহুগুণে বেড়ে যায়। আমিও এখন থেকে তৌসিফের এই মহৎ কাজে নিজেকে যুক্ত করে নিই। আমি প্রতিদিন রাহাতের জন্য বাড়ি থেকে স্বাস্থ্যকর খাবার রান্না করে হাসপাতালে পাঠিয়ে দিতাম। মাঝে মাঝে নিজেও গিয়ে ওকে দেখে আসতাম। ওর মায়ের সাথে কথা বলে তাকে সান্ত্বনা দিতাম। আমাদের পুরো পরিবারটা যেন রাহাতের সুস্থতার প্রার্থনায় এক হয়ে গিয়েছিল। এই ঘটনাটা আমাদের শিখিয়ে দিয়েছিল যে একটা পরিবার শুধু রক্তের সম্পর্কের বাঁধনে তৈরি হয় না, বিপদে একে অন্যের পাশে দাঁড়ানোর মাধ্যমেই আসল পারিবারিক বন্ধন গড়ে ওঠে। কয়েকদিন পর রাহাতের অপারেশনের দিন ঠিক হয়। অপারেশনের দিন আমরা সবাই হাসপাতালে উপস্থিত ছিলাম। অপারেশন থিয়েটারের বাইরে প্রতিটা মুহূর্ত আমাদের উদ্বেগের মধ্যে কাটছিল। তৌসিফ জায়নামাজে বসে অনবরত ওর বন্ধুর জন্য দোয়া করছিল। ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম বন্ধুর জন্য ওর ভালোবাসা কতটা গভীর। আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম তিনি যেন এই নিষ্পাপ ছেলেগুলোর বন্ধুত্বকে রক্ষা করেন। দীর্ঘ কয়েক ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খোলে। ডাক্তার বেরিয়ে এসে ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে বলেন, অপারেশন সাকসেসফুল, রাহাত এখন আশঙ্কামুক্ত। এই কথাটা শোনার সাথে সাথে আমরা সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। রাহাতের মা কান্নায় ভেঙে পড়েন, তবে এ কান্না ছিল আনন্দের। তৌসিফ দৌড়ে গিয়ে ডাক্তারকে জড়িয়ে ধরে। আমি আর দেলোয়ার একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় আমাদের মাথা নত হয়ে আসে। রাহাতকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়। ধীরে ধীরে ওর স্বাস্থ্যের উন্নতি হতে থাকে। তৌসিফ ওর কলেজের পর বাকি সময়টা হাসপাতালেই কাটাত। ওর সেবা যত্নে রাহাত দ্রুত সুস্থ হয়ে উঠতে শুরু করে। আমি আর দেলোয়ারও নিয়মিত ওকে দেখতে যেতাম। এই কয়েকদিনে রাহাতের পরিবারের সাথে আমাদেরও একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। ওরা আমাদের প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করত, তাতে আমরা নিজেরাই সংকুচিত হয়ে যেতাম। আমরা যা করেছি তা তো মানবিক দায়িত্ববোধ থেকেই করেছি। কয়েক সপ্তাহ পর রাহাত সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পায়। সেদিন ওকে বাসায় নিয়ে আসার জন্য আমরা সবাই গিয়েছিলাম। নিজের বাড়িতে ফিরে রাহাত আর ওর মা দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। রাহাত দুর্বল শরীরেও উঠে এসে দেলোয়ারের পা ছুঁয়ে সালাম করতে গেলে দেলোয়ার ওকে বুকে জড়িয়ে ধরে, বলে, তুমি আমার ছেলের মতো, আর কখনো এমন করবে না।
সেই দৃশ্যটা ছিল অসাধারণ সুন্দর। এই ঘটনার পর তৌসিফের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসে। সে পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে আরও বেশি করে নিজেকে জড়িয়ে ফেলে। সে আর তার বন্ধুরা মিলে আলোকবর্তিকা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলে। তাদের কাজ হলো গ্রামের গরিব ও মেধাবী ছাত্রদের পড়াশোনায় সাহায্য করা, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। দিলওয়ার ওদের এই উদ্যোগে খুব খুশি হয়ে প্রথম অনুদানটা নিজেই দেয়। আমিও আমার অবসরের সময়টা এখন ওদের সাথে কাটাই। ওদের সংগঠনের জন্য নানাভাবে সাহায্য করি। কখনো ওদের মিটিংয়ের জন্য খাবার তৈরি করে দিই, কখনো গ্রামের মেয়েদের জন্য পুরনো কিন্তু ভালো কাপড় সংগ্রহ করে পাঠাই। এই কাজগুলো করে আমি এক ধরনের মানসিক শান্তি খুঁজে পাই। আমার একাকিত্ব আর বিষণ্ণতা এখন আর নেই। জীবনটাকে এখন অনেক বেশি অর্থপূর্ণ মনে হয়। তৌসিফের প্রতি আমার ভালোবাসা আর বিশ্বাস এখন হিমালয়ের মতো অটল। আমি এখন বুঝি বাইরের আচরণ দেখে সবসময় মানুষকে বিচার করা ঠিক নয়। প্রতিটি মানুষেরই একটা নিজস্ব গল্প থাকে, একটা নিজস্ব লড়াই থাকে। সেই গল্পটা না জেনে, সেই লড়াইটা না বুঝে হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা সবচেয়ে বড় বোকামি। সেই দিন যদি দেলোয়ার বিচক্ষণতার সাথে পরিস্থিতিটা সামাল না দিত, তাহলে আমি হয়তো আমার জীবনের সবচেয়ে মূল্যবান একটা সম্পর্ককে চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম। আমাদের পরিবারে এখন আর কোনো গোপনীয়তা নেই, কোনো সন্দেহ নেই। আছে শুধু অফুরন্ত ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের প্রতি শ্রদ্ধা। তৌসিফ এখন আমাদের সাথে বন্ধুর মতো মেশে। ওর জীবনের ছোট বড় সব ঘটনাই সে আমাদের সাথে শেয়ার করে। আমরাও ওকে সঠিক পরামর্শ দিয়ে ওর পাশে থাকার চেষ্টা করি। আমাদের ছোট্ট পরিবারটা এখন আগের চেয়ে অনেক বেশি সুখী এবং সম্পূর্ণ। এই ঘটনাটা ফরিদা ভাবির চিন্তাভাবনাতেও অনেক পরিবর্তন এনেছে। তিনিও এখন আমাদের সাথে আলোকবর্তিকার কাজে সাহায্য করেন। তিনি প্রায়ই বলেন, মানুষ চিনতে আমি কত বড় ভুল করেছিলাম। তৌসিফের মতো ছেলেরা সমাজের রত্ন। তার এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগে। একটা ভালো কাজ যেভাবে আরও অনেক ভালো কাজের জন্ম দেয়, তা দেখে আমি আশাবাদী হই। সময় বহমান নদীর স্রোতের মতো দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। তৌসিফ শহরের সেরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করেছে। ওর রেজাল্ট দেখে আমরা সবাই খুব গর্বিত হয়েছিলাম। পাশ করার পরপরই ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে খুব ভালো বেতনে চাকরি পেয়ে যায়। যে তৌসিফ একদিন লাজুক মুখে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, সে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। ওর এই সাফল্য ছিল আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। চাকরি পাওয়ার পর তৌসিফ প্রথম মাসের বেতনটা আমার হাতে এনে দেয়। আমি ওর মাথায় হাত বুলিয়ে বলি, এই টাকাটা তোর, তুই তোর ইচ্ছে মতো খরচ কর। কিন্তু ও নাছোড়বান্দা, সে বলে, মাসি, আমার জীবনের প্রথম উপার্জন তোমার হাতেই দিতে চাই। তুমি না থাকলে আমি আজ এই জায়গায় পৌঁছাতে পারতাম না। ওর এই কৃতজ্ঞতা বোধ দেখে আমার চোখ ভিজে ওঠে। আমি ওর টাকাটা নিই এবং সেই টাকা দিয়ে আলোকবর্তিকা সংগঠনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে দিই। এরই মধ্যে দেলোয়ারও বিদেশের পাট চুকিয়ে পাকাপাকিভাবে দেশে ফিরে এসেছে। এখন আমাদের পরিবার সম্পূর্ণ। দেলোয়ার তার জমানো টাকা দিয়ে নিজের একটা ব্যবসা শুরু করেছে। তৌসিফও ওর চাকরির পাশাপাশি মামার ব্যবসায় সাহায্য করে। বাবা ছেলের মতো ওদের দুজনের সম্পর্ক। ওদের একসাথে কাজ করতে দেখলে আমার মনটা খুশিতে ভরে যায়। আমার নিঃসঙ্গ ফ্ল্যাটটা এখন সারাদিন মানুষের আনাগোনায় মুখরিত থাকে। রাহাতও এখন পুরোপুরি সুস্থ। সে পড়াশোনা শেষ করে গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছে। তার স্কুলের নাম দিয়েছে ইসরাত দেলোয়ার বিদ্যানিকেতন। আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তার এই নামকরণ। আমরা ওর স্কুলের জন্য নিয়মিত আর্থিক সাহায্য পাঠাই। রাহাত আর তৌসিফের বন্ধুত্ব আজও অটুট। ওরা দুজন মিলে আলোকবর্তিকার কাজ এখন আরও বড় পরিসরে করছে। ওদের হাত ধরে গ্রামের অনেক ছেলেমেয়ে এখন আলোর মুখ দেখছে। একদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বারান্দায় বসে চা খাচ্ছিলাম আর পুরনো দিনের কথা বলছিলাম। কথায় কথায় সেই ভুল বোঝাবুঝির প্রসঙ্গটা উঠে আসে। আমি তৌসিফের দিকে তাকিয়ে লজ্জিত হাসি হেসে বলি, সেদিন আমি কি বোকাই না ছিলাম। তৌসিফ আমার হাতটা ধরে বলে, মাসি, সেদিন ওই ঘটনাটা না ঘটলে হয়তো আমাদের সম্পর্কের গভীরতাটা আমরা বুঝতেই পারতাম না। সব কিছুরই একটা ভালো দিক থাকে। ওই ঘটনাটা আমাদের শিখিয়েছে যে বিশ্বাস কতটা দামি। দেলোয়ার আমাদের কথায় সায় দিয়ে বলে, ঠিক তাই, সম্পর্ক হলো একটা গাছের মতো।
একে যত্ন করতে হয়, বিশ্বাস আর ভালোবাসার জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। সামান্য সন্দেহের পোকামাকড় পুরো গাছটাকেই নষ্ট করে দিতে পারে। আমাদের সবসময় উচিত কোনো সিদ্ধান্তে আসার আগে পুরো বিষয়টা ভালোভাবে জানা এবং বোঝা। ওর কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। আমাদের প্রতিবেশী ফরিদা ভাবিও এখন আমাদের পরিবারের একজন সদস্যের মতো হয়ে গেছেন। তিনি নিয়মিত আমাদের বাসায় আসেন, আমাদের সাথে গল্প করেন। তিনিও এখন তার ছেলেমেয়েদের তৌসিফের মতো পরোপকারী এবং সৎ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। আমাদের গল্পটা যেন তার জীবনেও একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারি সুখ আসলে দামি আসবাবপত্র বা বিলাসবহুল জীবনযাপনের মধ্যে নেই। সুখ হল ভালোবাসার মানুষগুলোকে নিয়ে একসঙ্গে থাকার মধ্যে, একে অপরকে বিশ্বাস করার মধ্যে এবং অন্যের বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার মধ্যে। আমার জীবন এখন কানায় কানায় পূর্ণ। আমার একজন যত্নশীল স্বামী আছে, ছেলের মতো একজন ভাগ্নে আছে, আর আছে মানুষের জন্য কিছু করতে পারার অনাবিল আনন্দ। এর চেয়ে বেশি আমার আর কিছুই চাওয়ার নেই। বন্ধুরা, আমার জীবনের এই গল্পটা আজ শেষ প্রান্তে এসে পৌঁছেছে। এই দীর্ঘ পথচলায় আমি যা শিখেছি তা হলো জীবন সবসময় সরল রৈখিক পথে চলে না। এখানে উত্থান পতন থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, সম্পর্কের মধ্যে জটিলতা আসবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য, বিশ্বাস এবং ক্ষমা। যদি এই তিনটি জিনিস আমরা ধরে রাখতে পারি, তবে কোনো ঝড়ই আমাদের সম্পর্কের ভিতকে নাড়াতে পারবে না। আমার আর তৌসিফের গল্পটা একটা বড় শিক্ষা দেয়। তা হলো কান কথা বা পারিপার্শ্বিক প্রমাণের উপর ভিত্তি করে কখনো কাউকে বিচার করা উচিত নয়। প্রতিটি মুদ্রার যেমন দুটো পিঠ থাকে, তেমনি প্রতিটি ঘটনারও একাধিক দিক থাকতে পারে। আমরা যা দেখছি বা শুনছি সেটাই হয়তো সম্পূর্ণ সত্য নয়। তাই হুট করে প্রতিক্রিয়া দেখানোর আগে বা কোনো সম্পর্ক নষ্ট করার আগে অপর পক্ষের কথাটা শোনা এবং পুরো সত্যটা জানার চেষ্টা করা অত্যন্ত জরুরি। যোগাযোগ বা কমিউনিকেশন যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। যদি তৌসিফ প্রথম থেকেই আমার সাথে সবকিছু শেয়ার করত, অথবা আমি যদি সন্দেহের বশে ওকে জেরা না করে বন্ধুর মতো ওর সমস্যাটা শুনতে চাইতাম, তাহলে হয়তো এত বড় ভুল বোঝাবুঝি তৈরিই হতো না। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং যে কোনো পরিস্থিতিতে একে অপরের সাথে মন খুলে কথা বলাই পারে অনেক জটিলতা এড়াতে। আরেকটি বড় শিক্ষা হল মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং পরোপকারের মাহাত্ম্য। তৌসিফ তার বন্ধুর জন্য যে ত্যাগ স্বীকার করেছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার এই মহৎ কাজ শুধু বন্ধু জীবনই বাঁচায়নি, বরং আমাদের সবাইকে এক সূত্রে গেঁথেছে এবং আমাদের জীবনকে আরও অর্থবহ করে তুলেছে। অন্যের জন্য কিছু করার মধ্যে যে আনন্দ ও মানসিক শান্তি রয়েছে তা আর কিছুতেই নেই। আমার স্বামী দেলোয়ারের চরিত্র থেকে আমরা শিখতে পারি বিচক্ষণতা এবং ধৈর্যের গুরুত্ব। সে সেদিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছেনি। সে দুই পক্ষের কথাই শুনেছে, নিজে থেকে সত্যটা অনুসন্ধান করেছে এবং ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করেছে। একজন অভিভাবক হিসেবে বা পরিবারের কর্তা হিসেবে এই গুণটা থাকা অত্যন্ত প্রয়োজন। তার এই ভূমিকার কারণেই আমাদের ভেঙে যাওয়া পরিবারটা আবার জোড়া লেগেছিল। ক্ষমা একটি মহৎ গুণ। আমি ভুল করেছিলাম এবং আমি আমার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছি। তৌসিফও বড় মনের পরিচয় দিয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমরা যদি একে অপরকে ক্ষমা করতে না পারতাম, তাহলে হয়তো সারা জীবন একটা অপরাধ বোধ আর তিক্ততা নিয়ে আমাদের বাঁচতে হতো। ক্ষমা করার মাধ্যমে আমরা কেবল অন্যকেই মুক্তি দিই না, আমরা নিজেরাও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাই। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলবো, পরিবার হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। এই পরিবারের সদস্যদের একে অপরের প্রতি বিশ্বাস এবং আস্থা রাখাটা খুব জরুরি। বাইরের লোকের কথায় বা সামান্য সন্দেহের বশে নিজের পরিবারের মানুষের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। ভালোবাসার শিকড় যদি মজবুত থাকে, তাহলে কোনো সন্দেহের ঝোড়ো হাওয়াই তাকে উপড়ে ফেলতে পারে না। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।